নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। দৃশ্য মাধ্যমে একটা কথা প্রচলিত আছে, ফুটেজ অব দ্য ডে। আজকে সেই ফুটেজ হলো বেহালায় সৌরভ গাঙ্গুলির বাড়ির স্যানিটাইজেশন। তার দাদা স্নেহাশিস গাঙ্গুলির শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। সংক্রমণ ছড়াচ্ছে, একের পর এক এলাকা কোয়ারেন্টাইন হয়ে যাচ্ছে। আর আমরা বুঝতে পারছি যে করোনার সঙ্গে এসপার ওসপার লড়াইয়ের সময়টা খুব বেশি দূরে নয়। কিন্তু দেশ জুড়ে আক্রান্ত কত? স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে নজর রাখছি সকলেই। সেখানে দেখাচ্ছে দেশে এখন আক্রান্ত 10 লক্ষের একটু কম। কিন্তু সেটাই কি সঠিক পরিসংখ্যান? এর উত্তরে আমি শুধু বলতে পারি, যে কজনের কোভিড টেস্ট হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান সেই ভিত্তিতেই তৈরি। এপ্রিলে দেশ জুড়ে অ্যান্টিবডি টেস্ট করেছিল আইসিএমআর। জুন মাসে তার রিপোর্ট প্রকাশ হয়। সেই রিপোর্টকে হাতিয়ার করে নতুন তথ্য দিয়েছেন বিখ্যাত ভাইরোলজিস্ট শাহিদ জামিল। জামিলের দাবি, আইসিএমআর এর রিপোর্টে বলা হয়েছিল জনসংখ্যার 0.73% অর্থাৎ 0.73% মানুষ কোভিড আক্রান্ত। তার মানে আমরা যদি জনসংখ্যা, ভারতের জনসংখ্যা ধরি আর এই পার্সেন্টেজটা মাথায় রাখি, তার মানে এপ্রিলেই প্রায় 1 কোটি মানুষ সংক্রমিত হয়েছিলেন। তখন সংক্রমণ দ্বিগুণ হারে 20 দিন সময় লাগছিল। অ্যান্টিবডি টেস্টের পর 75 দিনেরও বেশি সময় কেটে গেছে। সেই হিসেব করলে 20 দিনে ডাবলিং রেটের ফর্মুলা অনুযায়ী এখন সংক্রমিতের সংখ্যা হওয়ার কথা 15 কোটি। হ্যাঁ, 15 কোটি বলছেন শাহিদ জামিল। আবার মৃতের সংখ্যাকে ভিত্তি করে যে ফর্মুলা আছে সেই অনুযায়ী দেশে আক্রান্ত এখন 1 কোটি মানুষ। শাহিদ জামিল দাবি করেছেন যে সংক্রমিতের সংখ্যাটি 1 থেকে 15 কোটি মানুষ। আর তার দাবির ভিত্তি আইসিএমআর এর সেই অ্যান্টিবডি টেস্ট রিপোর্ট। আচ্ছা, আইসিএমআর এর অ্যান্টিবডি টেস্ট রিপোর্টই বা কতটা ত্রুটিহীন? দর্শকদের মধ্যে কেউ কেউ এমন দাবি করতেই পারেন। তাহলে তো আরেকটা সমীক্ষা করতে হয় আমাদের। তবে দেশীয় চিকিৎসা গবেষণা সংস্থার ইতিহাসটা যদি জানেন তাহলে বুঝবেন আমাদের এই দেশের সংস্থাটির কাজের ভুলের অবকাশ প্রায় নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভুল করতে পারে, করেছেও। করোনার গোড়া থেকে আজ পর্যন্ত প্রতি মাসে লোক হাসিয়েছেন হুয়ের সমস্ত নামজাদা বিজ্ঞানীরা। কিন্তু আইসিএমআর এর একটি গবেষণা রিপোর্টও আজ পর্যন্ত ভুল প্রমাণ হয়নি। আইসিএমআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। করোনার দৌলতে নামটা ভারতের ঘরে ঘরে এখন পরিচিত। শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানের যাত্রাপথও কম রোমাঞ্চকর নয়। নিজেদের দেশে মেডিকেল রিসার্চ কাউন্সিল তৈরির 2 বছর আগেই ভারতে আইসিএমআর তৈরি করে ব্রিটিশ, যদিও তখন তার নাম ছিল আলাদা। 1897 সালে রোনাল্ড রস ম্যালেরিয়া বাহক হিসেবে অ্যানোফিলিস মশাকে চিহ্নিত করেন। এই ঘটনার পরেই ভারতে পশ্চিমী চিকিৎসা বিজ্ঞান চর্চা গতি পায়। সংক্রামক রোগের উপর একাধিক গবেষণা সংস্থা তৈরি হয়। বোম্বেতে প্লেগ রিসার্চ ল্যাবরেটরি, মাদ্রাজে কিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। 1911 সালে ইন্ডিয়ান রিসার্চ ফান্ড অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পরে আইআরএফ এর নাম বদলে রাখা হয় আইসিএমআর। স্বাধীনতার আগে গবেষণা সীমিত ছিল প্লেগ, কালাজ্বর, কলেরা ও গুটি বসন্তে। স্বাধীনতার পরে আইসিএমআর এরও গুরুত্ব বাড়ে। হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির অধীনে আসে। বর্তমানে আইসিএমআর অধীনস্থ সংস্থার সংখ্যা 26। করোনা গবেষণার গোড়াতেও আইসিএমআর এর পারফরমেন্স বেশ ঈর্ষণীয়। করোনা ভাইরাসকে সফলভাবে চিহ্নিত করতে পারেন আইসিএমআর এর বিজ্ঞানীরা। ভাইরাস চিহ্নিত হতেই দেশীয় পরীক্ষা কিট তৈরির পথ সুগম হয়। করোনা ভ্যাকসিন তৈরিতেও ভাইরাস চিহ্নিতকরণ খুব গুরুত্বপূর্ণ। অ্যান্টিবডির জন্য নিজস্ব অ্যালাইজা টেস্টও আবিষ্কার করেছে আইসিএমআর। সাম্প্রতিক অতীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ভুল প্রমাণ করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে আইসিএমআর। এক পশ্চিমী গবেষণায় প্রভাবিত হতে হাইড্রক্সি ক্লোরোকুইনের ট্রায়াল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিল হু। পরে সেই গবেষণায় খারিজ হয়ে যায়। যদিও আইসিএমআর গোড়া থেকেই এইচসিকিউকে কার্যকরী ওষুধ হিসেবে সার্টিফিকেট দিয়ে রেখেছিল।
তবে ব্যাধি গবেষণায় আইসিএমআর ভারতের একচ্ছত্র সম্রাট নয়, তাদের এক সৎ ভাইও রয়েছে। তা হল ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, সংক্ষেপে এনসিডিসি। রোগ পরীক্ষা, নির্ণয় এবং প্রতিষেধকের গবেষণা করে আইসিএমআর। এনসিডিসি সংক্রমিত এলাকায় নজরদারি এবং তথ্য সমন্বয় করে। 1909 সালে হিমাচলের কাসৌলিতে সেন্ট্রাল ম্যালেরিয়া ব্যুরো তৈরি হয়। 1927 সালে সেই ব্যুরোই ম্যালেরিয়া সার্ভে অফ ইন্ডিয়ায় পরিণত হয়। 1963-তে সংস্থার নাম হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিকেবল ডিজিজ। 1994 সালে সুরাট প্লেগের পর এনআইসিডি-কে এনসিডিসি-তে রূপান্তরিত করা হয়। দেশকে রোগমুক্ত রাখতে বছরভর নজরদারি চালানোর প্রয়োজনীয়তা অনুভূত হয়। 26 বছর ধরে অক্লান্তভাবে সেই দায়িত্বই পালন করে চলেছে এনসিডিসি। পোশাকি নাম ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইল্যান্স প্রোগ্রাম। বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা স্বীকার করেছেন, সংক্রমণে এনসিডিসির নজরদারি শুধু বিশ্বমানের নয়, অন্যতম সেরা। এনসিডিসি স্বাস্থ্য মন্ত্রকের অধীন এক সংস্থা, আইসিএমআর স্বায়ত্তশাসিত, যদিও তার ডিরেক্টর হন একজন কেন্দ্রীয় সচিব। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। করোনার শক্তিশালী কাহিল মানব সভ্যতা বিশল্যকরণী চাই, কিন্তু তা আছে কোন গন্ধমাদনে, মানে কোন দেশের কাছে? এখানে উত্তরটা বেশ মজার। বিশ্বজুড়ে 155টি সংস্থা করোনা ভ্যাকসিনের উপর গবেষণা করছে। শেষ ল্যাবে পৌঁছেছে 23টি সংস্থা। তারা সকলেই ভ্যাকসিন তৈরি করতে পারবে, কিন্তু প্রথম কে বাজারে ভ্যাকসিন আনবে তাই নিয়ে প্রতিষেধকের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। রাশিয়ার গবেষকরা সবার আগে সাফল্য দাবি করেছেন। অক্সফোর্ড আর অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনও আজকালের মধ্যে সুখবর আমরা পেয়ে যেতে পারি। চীনের সিনোভ্যাকও ভ্যাকসিন তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। রয়েছে আমেরিকার মডার্নাও। দেখুন, ভ্যাকসিন আবিষ্কারের কথা শুনে আমরা খুশি হতেই পারি, কিন্তু তা কি আমাদের দেশের গরিব মানুষের নাগালে থাকবে? আমেরিকা, ব্রিটেন, জার্মানির মতন দেশের মানুষ মহার্ঘ অমৃতের ভাগ আগেই যে পেয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। আমেরিকা আর ব্রিটেন তো অ্যাডভান্স বুকিংও করে রেখেছে। এই সাগর মন্থনে ওঠা হলাহলি কি ভারতবাসীর জন্য অপেক্ষা করছে? আর নীলকণ্ঠ হওয়াই কি আমাদের ভবিতব্য? তা নয়। আমাদের ভ্যাকসিন কিন্তু আমরা নিজেরাই বানিয়ে নেব, এবং তথাকথিত প্রথম বিশ্বের দেশগুলির তুলনায় তা হবে অনেক সস্তা ও বেশি কার্যকরী। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের গবেষণাও শেষ ল্যাপেই রয়েছে, কিন্তু বিজ্ঞানীরা প্রায় 1000 মানুষের ওপর পরীক্ষা করবেন যাতে একেবারে অমোঘ ওষুধ তৈরি হয়। অক্সফোর্ড ভ্যাকসিন বানালেও তার উৎপাদন হবে কিন্তু ভারতেই, কারণ পুনের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে তারা চুক্তিবদ্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের দাবি, ভ্যাকসিন যেই বানাক, লাভালাভের হিসেব না কষে গোটা বিশ্ববাসীর কাছে তা সুলভে উপলব্ধ হবে। তবে হুয়ের কথায় আজকাল কেউ কি গুরুত্ব দেন? করোনার সেকেন্ড ওয়েভ চীনে শুরু হয়ে গেছে। বেইজিং লকডাউন, ভ্যাকসিন দৌড়ের সেকেন্ড ওয়েভও শুরু হয়ে গেছে। মানব সভ্যতার উপকার তো শুধু নয়, বিশাল আর্থিক মুনাফার হাতছানি। বিশ্বে করোনা ভ্যাকসিন তৈরির মোট 155টি গবেষণা চলছে। 23টি গবেষণা মানুষের ওপর পরীক্ষার স্তরে পৌঁছে গেছে। ভ্যাকসিন দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রাশিয়া। তারা তাদের প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ সফলভাবে শেষ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, 18 জন স্বেচ্ছাসেবকের ওপর রাশিয়ার করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। কারো শরীরেই কোনো বিপজ্জনক প্রতিক্রিয়া দেখা যায়নি। রাষ্ট্রায়ত্ত মেডিকেল ইউনিভার্সিটির অধীনে গবেষণা চলছে। অগস্টের 14 তারিখের মধ্যে ভ্যাকসিন বাজারে আনতে আশাবাদী রাশিয়া। রাশিয়ার থেকে খুব পিছিয়ে নেই ব্রিটেনও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও অ্যাস্ট্রাজেনেকা যৌথ গবেষণার হিউম্যান ট্রায়াল হয়েছে। Oxford University has announced a partnership with AstraZeneca to develop what they believe could soon be a means of inoculating ourselves against this disease. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা সংক্রান্ত চুক্তি রয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউটের। ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের গবেষণা রয়েছে দ্বিতীয় পর্যায়ে। আমেরিকার মডার্না সংস্থা জানিয়েছে, মানুষের ওপর প্রয়োগের চূড়ান্ত পরীক্ষা তারা জুলাইয়ের 27 তারিখ শুরু করবে। আমেরিকার 87টি জায়গায় একসঙ্গে হিউম্যান ট্রায়াল হবে।
আর এক মার্কিন সংস্থা নোভাভ্যাক্সের গবেষণার টাকা ঢালছে আমেরিকা সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন রেকর্ড ব্রেকিং সময় ভ্যাকসিন তৈরি করে দেখিয়ে দেবে আমেরিকা। কানাডার মেডিকাগো সংস্থার ভ্যাকসিন গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে। পাটনার এইমসও কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল শুরু করেছে। এই যজ্ঞে সামিল হায়দ্রাবাদের ভারত বায়োটেক, আইসিএমআর এবং পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি। প্রায় 1000 মানুষের ওপর প্রতিষেধক প্রয়োগ হবে। জাইডাস ক্ল্যারিলার গবেষণা এখনও প্রথম পর্যায়ে রয়েছে। চীনে করোনা ভ্যাকসিন তৈরির উপর 4টি গবেষণা চলছে। উহান ইনস্টিটিউট এবং সিনোফার্মের গবেষণা দ্বিতীয় পর্যায়ে, সিনোভ্যাক ও ইনস্টিটিউট অব ভুটাটানের গবেষণা তৃতীয় পর্যায়ে, ক্যানসিনো বায়োলজিক্যাল ইনকর্পোরেশন ও বেজিং ইনস্টিটিউট অব বায়োটেকের গবেষণা সামরিক স্তরে হচ্ছে। বেজিং ইনস্টিটিউটের বায়োলজিক্যাল প্রোডাক্টস ও সিনোফার্মের গবেষণা দ্বিতীয় পর্যায়ে। জার্মানি অস্ট্রেলিয়ার গবেষণা এখনো বেশি দূর এগোতে পারেনি। ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রাজিলও। যে কোনো দেশেই উত্তেজনা থাকে, ভ্যাকসিনের রেস নিয়ে উত্তেজনা রয়েছে, কিন্তু কে প্রথম সেটা বড় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে গরিব ও মধ্যবিত্তের জন্য কার ভ্যাকসিন হবে সবচেয়ে সস্তা, কে বৃহত্তর জনমানুষের কথা ভাববে, আর কোন ভ্যাকসিন বিশাল এই দেশের কোটি কোটি মানুষের উপকারে লাগবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। করোনা নিয়ে এই আতঙ্কের মধ্যেই ভারতকে কিন্তু ব্যতিব্যস্ত করে রেখেছে আমাদের সকলের প্রিয় চীন। গালওয়ানে হামলা করতে গিয়ে তারা ধাক্কা খেয়েছে, তার শোধ তুলছে ভারতের সঙ্গে সুসম্পর্কে থাকা দেশগুলিকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে বিরূপ করার চেষ্টা করে। নেপাল, ভুটান, বাংলাদেশের পর তাদের এবারের টার্গেট বিরূপ পরিস্থিতিতেও ভারতের পাশে থাকা ইরান, এবং তাদের উদ্দেশ্য ইরানকে ভারতের থেকে দূরে সরানো। ভারতের সাম্প্রতিক বন্ধু আমেরিকা ইরানের শত্রু বলে কাজটা সহজ হয়েছে। ভারত ইরানের যৌথ উদ্যোগে হওয়ার কথা ছিল চাবাহার বন্দর থেকে আফগানিস্তানের জাহেদান পর্যন্ত একটা রেল প্রকল্প, কিন্তু ভারত দেরি করছে এই অজুহাতে ইরান একতরফাভাবে তাদের বাদ দিয়েই নিজেরাই এই রেল প্রকল্প ঘোষণা করে দেয়। পেছন থেকে অবশ্যই কলকাঠি নেড়েছে চীন, এবং প্রকল্পের টাকাও তারাই ঘুরপথে দিচ্ছে ইরানকে। ভারতের তরফ থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই প্রকল্প থেকে সরে আসছে না, কিন্তু ইরানের ঘোষণার পর স্বাভাবিকভাবেই চাপে পড়ে গেছে মোদী সরকারের বিদেশ নীতি। আর ইতিমধ্যেই রাহুল গান্ধী তোপ দেগেছেন কূটনৈতিক ব্যর্থতার প্রশ্ন তুলে। পারস্য উপসাগরের ঠিক মুখে ইরানের চাবাহার বন্দর, খুব কাছে পাকিস্তানের গদর বন্দর। এই গদরেই ঘাঁটি গেড়েছে চীন। সেদিক থেকে চাবাহারে বিনিয়োগ ছিল ভারতের ট্রাম্প কার্ড। তুরুপের টেক্কা কি হাতছাড়া হলো? চাবাহারকে কেন্দ্র করে নৌ কূটনীতি শক্তিশালী করতে চেয়েছিল ভারত। 2016 সালে ইরান সফরে চাবাহার রেল চুক্তি করেন প্রধানমন্ত্রী মোদী। ভারত, ইরান ও আফগানিস্তানের 3 রাষ্ট্রনেতা ত্রিপাক্ষিক চুক্তি হয়। চাবাহার থেকে জাহেদান পর্যন্ত রেলপথ নির্মাণের চুক্তি করে 3 দেশ। ইরান আফগানিস্তান সীমান্ত বরাবর ওই রেলপথ তৈরির প্রকল্প হয়। ইরানিয়ান রেলওয়ে ও ইন্ডিয়ান রেলওয়েজ কনস্ট্রাকশন লিমিটেড চুক্তি করে। রেলপথ ভারতের টাকায় রেলের নির্মাণ বিভাগ করবে বলে স্থির হয়েছিল। রেল চুক্তিটি বাতিল করে দিয়েছে ইরান। তারা জাতীয় উন্নয়ন তহবিলের অর্থেই রেলপথ তৈরি করবে। তেহরান জানিয়েছেন প্রকল্পের অর্থ বরাদ্দে দেরি করছিল দিল্লি। মার্কিন নিষেধাজ্ঞা জারি থাকায় ভারত ও ইরানের আর্থিক লেনদেনেও কিছু সমস্যা রয়েছে। যদিও পররাষ্ট্র বিশেষজ্ঞরা মনে করছেন চুক্তি বাতিলের এটা একমাত্র কারণ নয়, দুদেশের সম্পর্কে বিশ্বাসের অভাব রয়েছে। একসময় ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করত ভারত। আমেরিকার চাপে ইরান থেকে তেল আমদানি বন্ধ করেছে ভারত। সূত্রের খবর, চাবাহার বন্দরে লগ্নি করতে দ্বিধা করছে ভারতীয় কোম্পানিগুলি। ইরান যে নাখোশ তা বোঝা গেছে তেহরানের প্রতিক্রিয়াতেই। ট্রাম্পের ভারত সফরের সময় দিল্লিতে হিংসার আগুন জ্বলে ওঠে, তা নিয়ে কড়া বার্তা দেয় ইরান। অথচ বাবরি ধ্বংস পরবর্তী হিংসার সময় তেহরান দিল্লির পাশে ছিল। কাশ্মীর ইস্যুতেও কোনোদিন ইরানকে কাছে টানতে পারেনি পাকিস্তান। সেই তেহরানে কি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে? কংগ্রেসের তেমনই আশঙ্কা। মোদির বিদেশ নীতিকে সরাসরি দুষছে আকবর রোড। তা যদি সত্যি হয় তাহলে আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের বড় সড় ক্ষতি। কারণ ইরানের সঙ্গে ইতিমধ্যেই 25 বছরের কৌশলগত সমঝোতা চুক্তি সই করতে চলেছে চীন। চাবাহার বন্দরও যদি চীনের হাতে চলে যায় তাহলে নৌ কূটনীতিতে অনেকটাই এগিয়ে থাকবে বেইজিং। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।
আপনাদের জানিয়ে রাখি, ইরানের সরকারি সূত্রকে উদ্ধৃত করে খবর করেছে মধ্যপ্রাচ্যের এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যম। ইরান নাকি দাবি করেছে ভারতের সঙ্গে তাদের কোনো রেল চুক্তিই নেই। চাবাহার বন্দরে যন্ত্রপাতি, সরঞ্জাম, পরিকাঠামো, সেই পরিকাঠামো তৈরি করে দেবে ভারত শুধু। এছাড়াও একটি প্রকল্পে $15 কোটি বিনিয়োগ করবে ভারত। ইরানের দাবি, মার্কিন নিষেধাজ্ঞাও ভারতের লগ্নির পথে বাধা হতে পারেনিও পারবে না। আর এখন বিরতি। পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ থ্রি গর্জেস ড্যাম, ইয়াংসি কিয়াং নদীর জলপথ রোধ করে এই বাঁধ তৈরি করা হয়েছিল। এডিট পেজে কয়েকদিন আগেই দেখিয়েছিলাম সেই বাঁধ আজ বিপন্ন। গত 10 দিনে পরিস্থিতির একটুও উন্নতি হয়নি। 1.5 মাস ধরে অতিবৃষ্টি চলছে মেনল্যান্ড চায়নায়। প্রায় 4 কোটি মানুষ বানভাসী। থ্রি গর্জেস ড্যামের পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে গেছে। গালওয়ানে নদীর জল আটকে কৃত্রিম বন্যা সৃষ্টি করতে চেয়েছিল লাল ফৌজ। তারা জানত না প্রকৃতি তাদের বিরুদ্ধে বহুগুণ বেশি ষড়যন্ত্র করে চলেছে। টানা 2 মাসের অতিবৃষ্টি চীনকে দাঁড় করিয়ে দিয়েছে বিভীষিকার সামনে। চীনে প্রায় 150 মানুষ বন্যায় মৃত অথবা নিখোঁজ। অসমর্থিত সূত্রে সংখ্যাটা কয়েক হাজারের বেশি। 22 লক্ষের বেশি মানুষ বন্যায় ঘর ছাড়া। 3,80,00,000 মানুষ বানভাসী হয়েছেন। চীনের মূল ভূখণ্ডের 33টির মধ্যে 27টি প্রদেশ বন্যা প্রভাবিত। দেশ জুড়ে 443টি নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। 33টি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। ইয়াংসি কিয়াং নদীর জল 1961 সালের সর্বোচ্চ সীমাকেও ছাপিয়ে গেছে। বন্যা প্রভাব ফেলেছে অর্থনীতিতেও। 90 লক্ষ হেক্টর কৃষিজমি ফসল সহ ধ্বংস হয়ে গেছে। 28,000 বাড়ি বন্যায় পুরোপুরি ভেসে গিয়েছে। শহরের পর শহর পুরোপুরি জলের তলায় চলে গেছে। $1,300 কোটি সম্পত্তি নষ্টের হিসেব মিলেছে। করোনা পরবর্তী সময়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে একাধিক পদক্ষেপ করেছিল চীন। বন্যা তাতে জল ঢেলে দিয়েছে। অর্থনীতিকে চাঙ্গা করতে 3.5 লক্ষ ইউয়ানের প্যাকেজ ঘোষণা করেছে বেজিং। 90 লক্ষ চাকরি ও কাজের সুযোগ তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছিল চীন। কিন্তু বানভাসী পরিস্থিতিতে অর্থনীতি নিয়ে কোনো পরিকল্পনাই বাস্তবায়িত করতে পারছে না চীন সরকার। কোমর ভাঙা অর্থনীতির শুশ্রূষাও সম্ভব নয়। হু হু করে বাড়তে শুরু করেছে জিনিসপত্রের দাম। চীন জুড়ে খাদ্য প্রক্রিয়াকরণের 1,06,000 ব্যবসা বন্ধ হয়ে গেছে। খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় দেশ জুড়ে রেস্তোরাঁ ব্যবসা ডুবছে। মুদ্রাস্ফীতির হার 2.7% বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শুয়োরের মাংসের দাম 2 মাসে দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। জুন মাসে চীন জুড়ে খাদ্যপণ্যের দাম প্রায় 9% বেড়ে গেছে। চীনের লৌহ জলিকার আড়ালে তথ্য লুকোনো থাকে। আসল সত্যটা কখনোই সামনে আসে না। তাই সরকারি হিসেব যা সামনে আসছে, আসল পরিস্থিতি তার থেকে অনেক বেশি গুরুতর। বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে অর্থনীতির বড় সড় সংকটে পড়তে পারে চীন। খাদ্য সংকটও হতে পারে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এডিট পেজ আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টায়। গুড বাই।